ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের আজকে স্ট্যাটিক ইন্ডাকশন হবে। তোমরা তো জানোই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনকে আমরা তিনটা পার্টে ডিভাইড করি। একটা হচ্ছে স্ট্যাটিক ইন্ডাকশন। স্ট্যাটিকের ক্ষেত্রে কি চেঞ্জ হয় জানি? বি। যখন বি চেঞ্জ হয় তখন আমরা স্ট্যাটিক ইন্ডাকশন বলি। এই স্ট্যাটিক ইন্ডাকশন আবার টু টাইপস, একটা হচ্ছে সেলফ আর হচ্ছে মিউচুয়াল। তারপর ডাইনামিক ইন্ডাকশন। ডাইনামিক মানে এরিয়া যখন চেঞ্জ হবে তখন ডাইনামিক ইন্ডাকশন। আর হচ্ছে আরেকটা হচ্ছে পিরিয়ডিক। এই তো পিরিয়ডিকের ক্ষেত্রে কোনটা চেঞ্জ হয়? হ্যাঁ, পিরিয়ডিক ইন্ডাকশন। এটা যখন অ্যাঙ্গেল চেঞ্জ হয়। তাহলে আমরা স্ট্যাটিক ইন্ডাকশন পড়ছিলাম। স্ট্যাটিক ইন্ডাকশনের আন্ডারে সেলফ ইন্ডাকশন হচ্ছিল এবং অনেকটাই হয়ে গেছিল সেলফ ইন্ডাকশন, তাই না? সেলফ ইন্ডাকশন কি জিনিস, তারপরে এর ইউনিট, এটা কি কোয়ান্টিটি, এগুলো সব আগের ক্লাসে হয়ে গেছিল। তবু একটু মনে করিয়ে দিই, যখন একটা কয়েলের মধ্যে কারেন্ট চেঞ্জ করা হবে, আমরা যদি কোনো কয়েলের মধ্যে কারেন্ট চেঞ্জ করি, কারেন্ট কনস্ট্যান্ট থাকলে কিন্তু কিছু হবে না। এটার মধ্যে আমি কারেন্ট পাঠাচ্ছি, আই কারেন্ট, আই মনে করো কনস্ট্যান্ট, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হবে না, ইনডিউস ইএমএফ হবে না। তুমি যখন কারেন্টটাকে বাড়াবে বা কমাবে তখনই ইন্ডাকশন আসবে, তাই তো? যখন তুমি কারেন্ট বাড়াবে তখন ইনডিউস কারেন্ট কোন দিকে হবে? উল্টো ডিরেকশনে হবে। আর যখন তুমি কমাবে তখন সেম ডিরেকশনে হবে। সেম ডিরেকশন মানে হচ্ছে একই ডিরেকশনে হবে। এই তো ব্যাপারটা ছিল। আগের দিনে দেখো এই যে আই বাড়ানো হচ্ছে, তাহলে এখানে ইনডিউস কারেন্ট কোন দিকে হবে? ইনডিউস কারেন্ট উল্টো দিকে, মানে এই কারেন্টটা এদিকে যাচ্ছে, ইনডিউস কারেন্ট এদিকে হবে। আর এখানে আই কমানো হচ্ছে, ইনডিউস কারেন্ট সেম ডিরেকশনেই হবে। এখানে দেখো আই কনস্ট্যান্ট, এখানে তাহলে নো ইএমআই হবে, কোনো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হবে না, এখানে ইনডিউস ইএমএফ হবে না বা ইনডিউস কারেন্টও হবে না। তাহলে ইনডিউস কারেন্টকে আমরা স্মল আই দিয়ে লিখছি, আর এখানে স্মল আই এর ভ্যালু হচ্ছে 0, এই তো। আচ্ছা, এবার কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকশন আগের দিন হয়ে গেছিল। কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকশন আগের দিন হয়ে গেছিল। একটা কয়েলের মধ্যে যদি আমরা কারেন্ট বেশি করি তাহলে ফাই বাড়বে, কারণ কয়েলের মধ্যে বি, ধরো সার্কুলার কয়েল যদি হয় মিউ নট এন আই বাই 2r, তাহলে আমি যদি কারেন্ট বাড়াই তাহলে বি বাড়বে, তাই তো? বি বাড়া মানে ফাই বাড়বে, ফাই ইনক্রিজ করবে। তুমি কারেন্ট বাড়ালে বি বাড়বে, বি বাড়লে ফাই বাড়বে। আমরা বলেছিলাম যে ফাই ভ্যারিজ আই, এবং এখান থেকেই আমরা একটা ইকুয়েশন পেয়েছিলাম, ফাই ইজ ইকুয়াল টু এল আই। জাস্ট রিক্যাপ হচ্ছে, এই এল যে কনস্ট্যান্ট, এই এল কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু ফাই বাই আই। এটাকেই বলা হয় সেলফ ইন্ডাকটেন্স বা কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকশন। আচ্ছা, এল ফ্লাক্সের উপর ডিপেন্ড করে, এল ফ্লাক্সের উপর ডিপেন্ড করে, এল আই এর উপর ডিপেন্ড করে। এল তাহলে কার উপর ডিপেন্ড করে? এল কয়েলের ডাইমেনশনাল প্যারামিটার। ডাইমেনশনাল প্যারামিটার বলতে কি বুঝি? ডাইমেনশনাল মানে তার রেডিয়াস কত, তার এরিয়া কত, বা তার মধ্যে নাম্বার অফ টার্নস কত, তার উপর ডিপেন্ড করে। আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে কয়েলটা কোথায় রাখা আছে, কোন মিডিয়ামে রাখা আছে, তার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, যেমন নাকি তোমাদের রেজিস্ট্যান্স কন্ডাক্টরের কারেন্টের উপর বা কন্ডাক্টরের যে পোটেনশিয়াল ডিফারেন্স তার উপর ডিপেন্ড করে না। কন্ডাক্টরের এটা একটা নিজস্ব একটা ক্যারেক্টারিস্টিক কন্ডাক্টরের, তাই না? এটা কত ভোল্টেজ দিলে কত কারেন্ট হচ্ছে তার উপর রেজিস্ট্যান্স ডিপেন্ড করে না। সিমিলারলি একটা কন্ডাক্টরের ক্যাপাসিটেন্স ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। এখানেও তো ক্যাপাসিটেন্স চার্জ কত দিলে বা কত পোটেনশিয়াল তার হলো তার উপর ক্যাপাসিটেন্স ডিপেন্ড করে না। ঠিক একই রকম ভাবে এল, ফাই এবং আই এর উপর ডিপেন্ড করছে না, করছে হচ্ছে ডাইমেনশনাল প্যারামিটার আর হচ্ছে মিডিয়ামের উপর ডিপেন্ড করছে। এবং এল স্কেলার কোয়ান্টিটি না, বলা হয়েছিল তো, এল হচ্ছে স্কেলার ইউনিট, হ্যাঁ, ওয়েবার পার অ্যাম্পিয়ার, হ্যাঁ, ওয়েবার পার অ্যাম্পিয়ার, এটাকে আমরা বলি হেনরি, তাই তো? আচ্ছা, এবার এখন আজকে শুরু হচ্ছে এখান থেকে। দেখো, সেলফ ইন্ডাকটেন্স অফ সার্কুলার কয়েল আমরা ডেরিভেশন করব। একটা সার্কুলার কয়েলের সেলফ ইন্ডাকটেন্স মানে এল কত হবে তার ফর্মুলা আমরা বার করব। তাহলে সার্কুলার কয়েলের জন্য সেলফ ইন্ডাকটেন্স কত, তারপরে আমরা করব একটা সলিনয়েডের জন্য, লং সলিনয়েডের জন্য সেলফ ইন্ডাকটেন্স কত হয় সেটা আমরা বার করব। তারপরে আমরা কিছু প্রবলেম করব এগুলোর উপরে। সেলফ ইন্ডাকটেন্স তুমি যদি বার করতে চাও
তোমার সবার আগে দরকার ফাই। ফাই এর সঙ্গে আই এর একটা রিলেশন তুমি বার করবে। ফাই এর সঙ্গে আই এর রিলেশন কি করে সম্ভব? দেখো, এর মধ্যে যদি আমি কারেন্ট পাঠাই আই, সাপোজ আমি এটার মধ্যে কারেন্ট পাঠাচ্ছি আই, এর নাম্বার অফ টার্নস হচ্ছে এন, রেডিয়াস হচ্ছে আর। আই কারেন্ট পাঠালে ম্যাগনেটিক ফিল্ড কত? সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড আমরা যেটা বলি মিউ নট এন আই বাই 2r, তাই তো? ম্যাগনেটিক ফিল্ড যদি জানা থাকে বি, বিটা তোমরা বললে মিউ নট এন আই বাই 2r, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড থেকে আমরা ম্যাগনেটিক ফ্লাক্স বার করতে পারবো তো অবশ্যই, নাকি? না, এবার ম্যাগনেটিক ফ্লাক্স কত? ফ্লাক্স লিঙ্কড উইথ কয়েল। কি বড় ফ্লাক্সের ফর্মুলা হচ্ছে এন বি এ কস থিটা, তাই তো? আচ্ছা, এইবার দেখো এখানে থিটাটা কত সেটা আমি একবারে বসিয়ে দিচ্ছি। থিটা ফ্লাক্স কোন দিকে হবে? কারেন্ট যদি এদিকে হয় তাহলে ফ্লাক্স তো আউটওয়ার্ডস হবে না? আচ্ছা, ফ্লাক্স আউটওয়ার্ডস মানে বি আউটওয়ার্ডস, বি এর ডিরেকশন আউটওয়ার্ডস। এরিয়া ভেক্টর কোন দিকে? একই দিকে। তার মানে বি আর এ এর মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। তাহলে কস আমরা 0 বসাতে পারি তাহলে একবারে, কস 0। তার মানে এন ইন্টু বি ইন্টু এ। এইবার বি আমাদের সার্কুলার কয়েলের জন্য বি লেখা আছে ওখানে, তাহলে বি এর ভ্যালু এখানে বসিয়ে দিই। তাহলে এন তো এখানে আছেই, বি কত? মিউ নট এন ইন্টু আই বাই 2r, এটা হচ্ছে বি। এবার লাস্ট টার্মটা কি? এরিয়া। সার্কুলার কয়েল রেডিয়াস আর এরিয়া কত? পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার, হ্যাঁ এরিয়া। এবার দেখো দেখো দেখো, আর আর ক্যান্সেল, কি আসছো দেখো, মিউ নট এন স্কোয়ার, তারপরে পাই ইন্টু আর, তারপর 2 সঙ্গে আই। এবার সেলফ ইন্ডাকটেন্স মানে কি? therefore L is equal to 5 by I না? দেখো 5 by, লেফট সাইডে 5 আছে, রাইট সাইডে I আছে, 5 by I করলে এই টার্মটাই হবে। তাহলে সেলফ ইন্ডাকটেন্স আমাদের দাঁড়ালো সার্কুলার কয়েলের জন্য মিউ নট এন স্কোয়ার পাই আর বাই 2। This is the self inductance when the coil is placed in vacuum or free space. যদি আলাদা কোনো মিডিয়াম হয় তখন ইন আদার মিডিয়াম আমরা কি লিখব? আদার মিডিয়ামের ক্ষেত্রে আমি সেলফ ইন্ডাকটেন্স লিখবো একটা মিউ আর দিয়ে মাল্টিপ্লাই করব শুধু, আর কিচ্ছু না। মিউ আর মিউ নট এন স্কোয়ার পাই ইন্টু আর বাই 2, তাই না? আচ্ছা, সার্কুলার কয়েলের মাঝখানে যদি আমরা মিডিয়াম চেঞ্জ করি, এখানে ফ্রি স্পেস বাদ দিয়ে আমরা কোনো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল রাখবো, মনে করো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল প্যারাম্যাগনেটিক হয়, ফেরোম্যাগনেটিক হয়, ডায়াম্যাগনেটিক হয় না? আচ্ছা, বলতো মিডিয়াম রাখলে এল বাড়বে না কমবে? দুটোই হতে পারে। তোমরা জানো মিউ আর এর ভ্যালু ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল জন্য মিউ আর ফর ডায়ার জন্য বলো 0 থেকে 1 এর মধ্যে, হ্যাঁ 0 থেকে 1 এর মধ্যেও। আর প্যারা বলো তো দেখি কি বলা হয়েছিল? 1 to 2, তাই বলা হয়েছিল না? আর ফেরো হচ্ছে গ্রেটার দেন 2 এর থেকে বড় হলেই ফেরো। তাহলে দেখো আমি যদি ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল রাখি এর মধ্যে, মিউ আর এর ভ্যালু 1 এর কম ডায়ার, তাহলে এল কমে যাবে। প্যারাম্যাগনেটিক রাখলে সামান্য বাড়বে ইন্ডাকটেন্স, আর যদি ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল রাখো তখন অনেকটাই বাড়বে। তার মানে মিডিয়ামের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, তোমাদের যেমন ক্যাপাসিটেন্স মনে আছে তো? ক্যাপাসিটেন্স ধরো প্যারালাল প্লেট ক্যাপাসিটর, আমি একটু মনে করাই তোমাদের। সি প্যারালাল প্লেট ক্যাপাসিটর, সি কি ফর্মুলাটা ছিল? এপসাইলন নট এ বাই ডি, এটা ছিল প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স। আচ্ছা, এটা কখন? যখন এখানে কি থাকবে? এয়ার থাকবে। এবার আমি যদি অন্য কোনো মিডিয়াম রাখি এখানে, তাহলে এপসাইলন আর দিয়ে মাল্টিপ্লাই হয়,
ইন্টু এ বাই ডি। এইবার বলো তো, এই যে এটা তো এয়ারের ক্ষেত্রে, এয়ার যখন আসে তখন যা ক্যাপাসিটেন্স আর মিডিয়াম রাখলে ক্যাপাসিটেন্স বাড়লো না কমলো? বাড়লো, কারণ এপসাইলন আর অলওয়েজ গ্রেটার দেন 1, আর ওখানে মিউ আর গ্রেটার দেন 1 হতে পারে, লেস দেন 1 হতে পারে। সেই জন্য সেলফ ইন্ডাক্টেন্স বাড়তেও পারে ম্যাটেরিয়াল রাখলে, কমতেও পারে, কিন্তু ক্যাপাসিটেন্স কিন্তু অন্য কোনো মিডিয়াম রাখলেই বাড়বেই ক্যাপাসিটেন্স। যে কোনো মিডিয়াম, তুমি এয়ারেরই 1 হয়, বাকি অন্য কোনো মিডিয়াম, সিলিকা নাও, মাইকা নাও, তুমি যাই নাও, তার এপসাইলন আর এর ভ্যালু গ্রেটার দেন 1 হবেই। তাহলে এল দেখা যাচ্ছে এখানে মিডিয়াম যদি আমরা চেঞ্জ করি, ফ্রি স্পেসের পরিবর্তে যদি অন্য কোনো মিডিয়াম রাখি, হ্যাঁ মিডিয়াম বলতে এখানে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল, প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল যদি রাখি, তাহলে এল এর ভ্যালু বাড়তেও পারে কমতেও পারে। যাই হোক, মিউ নট এন স্কোয়ার পাই আর বাই 2, এটা কার? সার্কুলার কয়েলের সেলফ ইন্ডাক্টেন্স। দেখো কার কার উপর ডিপেন্ড করছে, নাম্বার অফ টার্নস, রেডিয়াস, নাম্বার অফ টার্নস আর রেডিয়াস। এবার ইম্পর্টেন্ট কথা বলি এখান থেকে, নিউমেরিক্যালের জন্য কিন্তু। আচ্ছা, আবারও আমি লিখি, বলো তো, L is equal to mu naught n square pi r by 2। আচ্ছা বলো তো, when radius constant তখন L varies n square হবে না? রেডিয়াস যদি কনস্ট্যান্ট রাখি, L varies n square। আমি একটা কয়েল বানালাম, রেডিয়াসটাকে আমি ফিক্সড রাখলাম, রেডিয়াসটা ফিক্সড রেখে নাম্বার অফ টার্নস বাড়াচ্ছি, হ্যাঁ, তারপরে কয়েলের লেন্থ অ্যাকচুয়ালি বাড়ানো হচ্ছে এখানে। তা সেই ক্ষেত্রে L varies n square। আর when n কনস্ট্যান্ট, তুমি n যখন কনস্ট্যান্ট তখন তুমি লিখতে পারবে L varies radius। বাট আমি এটা কেন বলছি, এটা কারণ আছে। কারণ হচ্ছে কয়েলের নাম্বার অফ টার্নস n আর দুটোই যদি ভ্যারি করে, এখানে দেখো n কনস্ট্যান্ট, L varies r, আর r কনস্ট্যান্ট, L varies n square, এখান থেকেই পাচ্ছি। এইবার when length of wire is constant, ওয়্যারের লেন্থ যদি কনস্ট্যান্ট হয়, ইম্পর্টেন্ট কম্পিটিটিভ এক্সামের অ্যাসপেক্টে, তখন এল ভ্যারিস কি হবে এটা চাই আমরা। দেখো এবার একটু বুঝতে হবে এই কেসটা। লেন্থ কনস্ট্যান্ট মানে বুঝতে পারছো বিষয়টা এরকম। দেখো ধরো একটা কয়েল, এখানে নাম্বার অফ টার্নস মনে করো n1, এটাকে খুলে আবার রিওয়াইন্ড করলাম, আবার নতুন করে আরেকটা কয়েল তৈরি করলাম, হতে পারে তো নাকি? এটাকে খুলে নিয়ে আবার নতুন করে একটা কয়েল তৈরি করলাম যার নাম্বার অফ টার্ন, ধরো আমি যদি কয়েলটাকে রেডিয়াস ছোট করি তাহলে বেশি হবে, আর রেডিয়াস যদি বড় করি নাম্বার অফ টার্ন কি হবে? কারণ ওই ওয়্যার দিয়ে তো বানানো হচ্ছে না। তাহলে মনে করো আমি নাম্বার অফ টার্নস করলাম n2, কি কনস্ট্যান্ট হলো দুই ক্ষেত্রে? রেডিয়াস তো কনস্ট্যান্ট না, নাম্বার অফ টার্নস কনস্ট্যান্ট, সেটাও কনস্ট্যান্ট না, লেন্থটা কনস্ট্যান্ট। এবার যখন লেন্থ কনস্ট্যান্ট হবে তখন কি হয় সেটা একটু দেখে নাও। যখন লেন্থ কনস্ট্যান্ট হয়, ওয়্যারের লেন্থ মানে কি বলতো? ধরো রেডিয়াস আমি ধরলাম আর, নাম্বার অফ টার্ন ধরো n, একটা টার্নের জন্য লেন্থ কত? 2 পাই আর, এক টার্নের লেন্থ 2 পাই আর, n টার্নের লেন্থ n ইন্টু 2 পাই আর, এটাই হচ্ছে লেন্থ অফ দ্য ওয়্যার। এইবার দেখো এল যদি কনস্ট্যান্ট হয়, এটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে 2 পাই আর এন এটা কনস্ট্যান্ট, 2 পাই আর এন এটা কনস্ট্যান্ট। তার মানে কি আর ইন্টু এন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে কি আর ভ্যালিস কি হচ্ছে? 1 বাই এন হচ্ছে। এটা ইম্পর্টেন্ট, আর ভ্যারিস 1 বাই এন। এখন আসো এখানে, এমনিতে যখন আর এন দুটোই ভ্যারি করছে তখন তো এন স্কোয়ার ইন্টু আর হচ্ছে। যখন এন আর দুটোই ভ্যারি করছে, কোনোটাই কনস্ট্যান্ট না, তাহলে দুটোকেই রাখতে হবে। এখন আর আবার রেডিয়াস কার সাথে প্রপোর্শনাল? 1 বাই এন এর সাথে প্রপোর্শনাল, মানে এন এর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। তুমি যদি রেডিয়াস বেশি করো নাম্বার অফ টার্ন কম হবে। তার মানে এবার তুমি আর কে 1 বাই এন লেখো, আর কে 1 বাই এন যদি লেখো তাহলে এল ভ্যারিস কত আসবে? এন স্কোয়ার ইন্টু 1 বাই এন কত আসছে? এন স্কোয়ার, আর আর কি 1 বাই এন, 1 বাই এন তুমি বসাও তাহলে কি আসবে? এন আসবে। তাহলে দেখো এই কেসটা মনে রেখো, যখন লেন্থ কনস্ট্যান্ট,
আচ্ছা, এই বিষয়ে আমার আরেকটা জিনিস মনে পড়ে গেল, এই লেন্থ কনস্ট্যান্ট দিয়ে সার্কুলার কয়েল তো অনেক ক্ষেত্রেই আছে। আচ্ছা, তোমরা জানো সার্কুলার কয়েল এর মধ্যে কারেন্ট ফ্লো করলে সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কি বলো জানি তোমরা? মিউ নট এন আই বাই 2r। আচ্ছা, এখানে দেখো যদি আর কনস্ট্যান্ট হয় তাহলে বি ভ্যারিজ এন, যদি এন কনস্ট্যান্ট হয় তাহলে বি ভ্যারিজ 1/r। এবার যদি লেন্থ কনস্ট্যান্ট হয় সেই ক্ষেত্রে কি হবে? when length constant b varies n/r আছে তো 1/r ভ্যারিজ কি আবার n, তাহলে 1/r এর জায়গায় আবার n আসবে, তার মানে b ভ্যারিজ কি আসবে? n² আসছে, দেখছো? আচ্ছা, আরেকটা, এটা তো ম্যাগনেটিক ফিল্ডের ব্যাপার গেল। ম্যাগনেটিক মোমেন্ট মনে আছে? সার্কুলার কয়েলের ম্যাগনেটিক মোমেন্ট m, ক্যাপিটাল M, n I ইনটু এরিয়া, ঠিক কি না? এরিয়ার মধ্যে রেডিয়াস আছে তো নাকি? n I পাই r স্কয়ার। যদি রেডিয়াস কনস্ট্যান্ট হয় m ভ্যারিজ n, যদি n কনস্ট্যান্ট হয় m ভ্যারিজ r স্কয়ার। যদি লেন্থ কনস্ট্যান্ট হয়, যদি লেন্থ কনস্ট্যান্ট হয় তাহলে m ভ্যারিজ n ইনটু r স্কয়ার, মানে 1/n স্কয়ার। r স্কয়ার উপরে আছে, নিচে লিখলে 1/n স্কয়ার হবে। তো 1/n স্কয়ার মানে কি? m ভ্যারিজ 1/n স্কয়ার মানে m ভ্যারিজ 1/n হচ্ছে। তাহলে তিনটাকে আমি এবার লিখে দিচ্ছি, সামারাইজ করে দিচ্ছি একটু। সেলফ ইন্ডাকটেন্স অফ সার্কুলার কয়েল, ম্যাগনেটিক ফিল্ড অফ সার্কুলার কয়েল অ্যান্ড ম্যাগনেটিক মুভমেন্ট অফ সার্কুলার কয়েল। যখন লেন্থ কনস্ট্যান্ট হয় তোমরা মনে রাখতে হবে, ডিরেক্টলি যদি মনে রাখো তাহলে খুব ভালো হয়, নাহলে এরকম ভাবে ডিরাইভ করে নিতে হবে। কিন্তু লিখবো লেন্থ কনস্ট্যান্ট হলে এটা হবে, আর লেন্থ কনস্ট্যান্ট যদি না হয়, রেডিয়াস কনস্ট্যান্ট বা নাম্বার অফ টার্নস কনস্ট্যান্ট, তখন তুমি ফর্মুলা থেকে ডাইরেক্ট আসবে। তাহলে এটা লিখে দিচ্ছি, এটা ইম্পর্টেন্ট নোট হিসেবে তোমরা লিখে রাখো। ফর সার্কুলার কয়েল when length of wire is constant, কি করে বুঝবে? তোমার বলবে রিওয়াইন্ড করা হলো, একই তার দিয়ে তৈরি করা হলো, তখন বি বলো কত এসেছিল? বি ভ্যারিজ না, নিচে আর ছিল, উপরে এন ছিল, তাহলে n স্কয়ার আসবে। 1 নম্বর। 2 নম্বর, ম্যাগনেটিক মোমেন্ট ভ্যারিজ 1/n আসবে। and self inductance, আজকে নতুন টার্ম, সেলফ ইন্ডাকটেন্স L ভ্যারিজ N। বলো বি এর ফর্মুলা এখানে পাশে একটু লিখে রাখছি, মিউ নট n I বাই 2r। ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা m ইজ ইকুয়াল টু n I ইনটু পাই r স্কয়ার, আর L ইজ ইকুয়াল টু মিউ নট n স্কয়ার পাই ইনটু r বাই 2। ইম্পর্টেন্ট নোট হিসাবে এটা লিখে রাখবে তোমরা। এরপর এখন আমরা সলিনয়েডের জন্য সেলফ ইন্ডাকটেন্স কত এটা আমরা দেখব। সেলফ ইন্ডাকটেন্স অফ সলিনয়েড, স্টেপ গুলো দেখো কিভাবে করলাম। সবার আগে আমি কি লিখলাম? বি কত সার্কুলার কয়েলের জন্য বি, তারপরে আমরা ফাই। এখানেও তাই মনে রাখবে, পরীক্ষা আসতে পারে। তো তুমি ম্যাগনেটিক ফিল্ড আগে লেখো, তাহলে ম্যাগনেটিক ফিল্ড বি ইকুয়াল টু মিউ নট স্মল এন ইনটু আই। আচ্ছা, স্মল এন কে তুমি মিউ নট টোটাল নাম্বার অফ টার্ন বাই লেন্থ লিখতে পারো। বি আমরা লিখলাম, বি দিয়ে আসবে আমাদের ফাই। এবার therefore flux linked with the solenoid, পুরো সলিনয়েড কত ফ্লাক্স লিংক করবে? ফাই ইকুয়াল টু নাম্বার অফ টার্নস এন বি এ কস, আবারও অ্যাঙ্গেল। দেখো সলিনয়েডের ভেতরে বি কোন দিকে হয়? কারেন্ট যদি এরকম হয়, বি ভেতরে এইভাবে, তাহলে বি এর ডিরেকশন এই দিকে। আর প্রত্যেকটা সার্কুলার যে কয়েল আছে তার এরিয়া ভেক্টর এই দিকেই, তাহলে বি একই ডিরেকশনে, তার মানে হচ্ছে আবারও অ্যাঙ্গেল 0 ডিগ্রি এন বি এ। এবার এন তো এন নাম্বার অফ টার্নস, আর বি দেখো মিউ নট ইন্টু এন বাই এল ইন্টু আই।
এটা বি, সঙ্গে আছে এরিয়া, এরিয়াই থাকবে, ক্রস সেকশনাল এরিয়া। তাতে দাঁড়াচ্ছে আমাদের মিউ নট এন স্কোয়ার এ বাই এল into I. Therefore, self-inductance of the solenoid L is equal to, আমরা জানি phi by I. Phi by I মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি মিউ নট n স্কয়ার a by L। এটা হচ্ছে সলিনয়েডের সেলফ ইন্ডাকটেন্স। এই ফর্মে মনে রাখবে। আমি আরেকটা ফর্ম বলবো, সেই ফর্মটাও মনে রাখবে অঙ্ক করার ক্ষেত্রে। দেখো, নাহলে অঙ্ক অসুবিধা হবে। দেখো আরেকটা ফর্ম সলিনয়েডের সেলফ ইন্ডাকটেন্সের ফর্মুলা। আচ্ছা, এখানে ক্যাপিটাল এন মানে কি বলতো? টোটাল নাম্বার অফ টার্নস। এল লেন্থের মধ্যে টোটাল কটা টার্নস, সেটা হচ্ছে এন। আর স্মল এনটা কি? নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ বা টার্ন ডেনসিটি আমরা বলি। আমরা এই টোটাল নাম্বার অফ টার্নস এর পরিবর্তে আমরা টার্ন ডেনসিটি দিয়ে আমি যদি এল লিখতে চাই তাহলে কি হবে? দেখো, এটাকে জাস্ট একটু আমরা চেঞ্জ করে করে যাচ্ছি। মিউ নট, আমি এখানে এন স্কোয়ার আছে, নিচে এল স্কোয়ার দিলাম। নিচে এল স্কোয়ার ছিল না, আমি দিলাম, জোর জবরদস্তি দিলাম। তাহলে উপরে তোমাকে একটা এল লিখতেই হবে, তাই না? এ ইন্টু এল লিখলাম। এখন দেখো এন বাই এল, টার্ন ডেনসিটি আসলো, টার্ন ডেনসিটি মানে স্মল এন। তাহলে এল ইকুয়াল টু মিউ নট ইন্টু স্মল এন স্কোয়ার। তোমরা বুঝতে পারছো এ ইন্টু এল মানে কি? ভলিউম। এরিয়া অফ ক্রস সেকশন এ আর লেন্থ হচ্ছে এল, তাহলে এইটা হচ্ছে ভলিউম। তাহলে ভলিউম দিয়ে এন্ড টার্ন ডেনসিটি দিয়ে এইটা মনে রাখবে। টার্ন ডেনসিটি আর ভলিউম দিয়ে সেলফ ইন্ডাকটেন্স অফ সলিনয়েড মনে থাকবে। বলো, সার্কুলার কয়েল সেলফ ইন্ডাকটেন্স। খাতার দিকে চোখ টানবে না, আমার সোজা থাকবে চোখ। বলো, মিউ নট এন স্কোয়ার পাই আর বাই 2 সলিনয়েডের জন্য দুটো, মিউ নট এন স্কোয়ার এ বাই এল আর মিউ নট স্মল এন স্কোয়ার ইন্টু ভলিউম। আচ্ছা, এবার আমরা প্রবলেমে চলে আসি। নিউমেরিক্যালস দেখো, ইম্পর্টেন্ট কিছু নিউমেরিক্যালস করাচ্ছি। এ কয়েল অফ 500 টার্নস ক্যারিং কারেন্ট 2 অ্যাম্পিয়ার। ইফ ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কড উইথ ইচ টার্ন 10 milliweber, then find the self inductance of the coil. এখন পর্যন্ত সেলফ ইন্ডাকটেন্স এর আমরা কি কি ফর্মুলা পেলাম? এখানে তো কয়েল, এখানে তো জাস্ট কয়েল বলা আছে, এখানে সার্কুলার কয়েলও বলেনি, সলিনয়েডও বলেনি। তাহলে এই ফর্মুলাগুলোর তো ব্যাপারই নাই। সার্কুলার কয়েলের জন্য যা হয়, সলিনয়েডের জন্য যা হয়, এগুলো তো দরকারই নেই, তাই তো? কি দেওয়া আছে? কারেন্ট দেওয়া আছে আর ফ্লাক্স দেওয়া আছে। এল ইজ ইকুয়াল টু 5/I, তাই না? ওটা দিয়ে ডিরেক্ট এল ইকুয়াল টু 5/I। তবে দেখো, এক একটা টার্নের জন্য ফ্লাক্স বলা আছে 10 মিলিবার। কটা টার্ন আছে? 500। তাহলে 500 টার্নের জন্য 500 ইন্টু 10 মিলিবার, এটা হচ্ছে 5। তাহলে 5 এর জায়গায় আমি লিখবো 500 ইন্টু 10, এটা কিন্তু মিলিওয়েবার। এবার মিলিকে ওয়েবার করো, 10 টু দি পাওয়ার -3 করলেই তো এবার হয়ে গেল। বাই কারেন্ট কত আছে? 2 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে এইখানে 250 আর এটা 0 ইন্টু 10 টু দি পাওয়ার -3, তাই হচ্ছে না? তো দেখো ক্যালকুলেশনটা দেখো, তার মানে 2.5 হেনরি এইচ। আর নেক্সট প্রবলেম দেখো, এরিয়া অফ এ সার্কুলার রিং ইজ ডাবলড কিপিং নাম্বার অফ টার্নস কনস্ট্যান্ট। একটা সার্কুলার রিং, সার্কুলার কয়েল, এর এরিয়া ডাবল করা হলো, কিপিং নাম্বার অফ টার্নস কনস্ট্যান্ট, then how many times self inductance will increase? Circular coil এর self inductance L mu naught n square pi r by 2। আচ্ছা, এখানে বলছে এরিয়া ডাবল করা হলো, কিন্তু এখানে এরিয়া নেই। বুদ্ধি
এখানে দেখো এরিয়া অফ এ সার্কুলার কয়েল ইজ ডাবল কিপিং নাম্বার অফ টার্নস কনস্ট্যান্ট, নাম্বার অফ টার্ন কনস্ট্যান্ট রেখে এরিয়া ডাবল করা হলো, তাহলে মানে এখানে নাম্বার অফ টার্ন যদি কনস্ট্যান্টই হয়, এল ভ্যারিস আর তো লেখা যায় না, তাহলে এল ভ্যারিস আর, আর কে রেডিয়াস কে এরিয়া দিয়ে নিয়ে আসতে হবে। এরিয়া ইকুয়াল টু পাই আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার ভ্যারিস কি এ, তাহলে আর ভ্যারিস কি রুট এ, তার মানে আর ভ্যারিস রুট এ। তাহলে দেখো এল ভ্যারিস রুট এ এলো, এরিয়া দিয়ে আসলো। এখন তো আমি লিখতেই পারি L1/L2 ইকুয়াল টু স্কোয়ার রুট A1/A2। L1/L2 মানে A2 2A1, এটা 2A1, A1 কেটে গিয়ে হাফ, A2টা হচ্ছে A1 এর ডাবল, তার মানে L1/L2 ইকুয়াল টু 1/√2। তাহলে L2 কত হলো, √2 ইন্টু L1। দেখো কিভাবে চেয়েছে, হাউ মেনি টাইমস সেলফ ইন্ডাকটেন্স ইনক্রিজ, কত টাইমস ইনক্রিজ করলো, √2 টাইমস। বুঝতে পারছো, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কোশ্চেন কিভাবে আছে তার উপর ডিপেন্ড করবে তোমার অ্যান্সার কিভাবে করবে। দেখো কত রকম ভাবে আসছে, এরিয়া দিয়ে বলে দিল, কিন্তু আমরা এরিয়া দিয়ে কোনো ফর্মুলাই জানি না, আমরা রেডিয়াস দিয়ে জানি, তো এরিয়াকে আমাকে নিয়ে আসতে হবে এরিয়াতে। নেক্সট দেখো, ইন এ সার্কুলার কয়েল ইফ n টার্নস, দেখো এই যে রিওয়াইন্ড করা হলো, খুলে বানানো হলো, দেখো rewounded into n2 turns, then find the ratio of the initial and final self inductance। এবার তোমরা পারবে। in this case length is constant, এটা খুলে বানানো হলো, length constant। দেখি when length is constant, L varies circular coil, উপরে ছিল n স্কয়ার r, মনে নাও থাকতে পারে, তুমি কিভাবে n স্কয়ার r, r কে তুমি 1/n ভাববে, তাহলে n স্কয়ার ইনটু 1/n মানে n, L varies directly n, তাহলে L1/L2 কত হচ্ছে, N1/N2 आंसर। ইনিশিয়াল আর ফাইনাল সেলফ ইন্ডাকটেন্স N1/N2। বুঝতে পারলা, একদম সহজ ছিল, এক লাইনের অঙ্ক। কিন্তু তোমরা যদি এই বিষয়টা না জানতে, তোমরা তো ধরে নিচ্ছিলে এল ভ্যারিস এন স্কোয়ার, কারণ ফর্মুলার মধ্যে তো এন স্কোয়ার আছে, করলেই ভুল হয়ে যেত। এল এর ফর্মুলা মিউ নট এন স্কোয়ার দিয়ে না, তাহলে এল ভ্যারিস এন স্কোয়ার তোমরা ধরে নিতে না। তোমরা যদি না জানতে এই ব্যাপারটা, আমি যদি না বলতাম, তাহলে তোমরা হয়তো এল ভ্যারিস এন স্কোয়ার দিয়ে করতে, তাহলে অঙ্কটা ভুল হতো। আমরা এখন জানি যে যখন লেন্থ কনস্ট্যান্ট হবে তখন এল ভ্যারিস এন স্কোয়ার হবে না, এল ভ্যারিস এন হবে। তাহলে হলো। নেক্সট প্রবলেমে যাই দেখি। দেখো, ইফ রেডিয়াস অ্যান্ড লেন্থ অফ এ সলিনয়েড ইজ ডাবল, রেডিয়াস অ্যান্ড লেন্থ দুটোই ডাবল করা হলো, then find L1/L2. Number 1, keeping total number of turns constant. Number 2, turn density constant. একবার turn density constant আর একটা হচ্ছে total number of turns constant, মানে দুটো অঙ্ক আছে। যখন turn density কথা বললো তাহলে স্মল n এর যে ফর্মুলা সেটা, আর যখন total number of turn বলছে তখন ক্যাপিটাল N দিয়ে যে ফর্মুলা সেটা ইউজ করবো আমরা। হ্যাঁ, শুরু করি। যখন টোটাল নাম্বার অফ টার্নস কনস্ট্যান্ট তখন আমরা কোন ফর্মুলা ইউজ করছি, L মিউ নট n স্কয়ার A বাই L। আর টার্ন ডেনসিটি দিয়ে বলো দেখি, L ইকুয়াল টু, বলো বলো, মিউ নট স্মল n স্কয়ার ইনটু ভলিউম, তাই না? আচ্ছা, ভলিউমকে আমি মিউ নট স্মল n স্কয়ার A ইনটু L লিখলাম, তাহলে মিউ নট n স্কয়ার A মানে পাই আর স্কয়ার ইনটু L লিখলাম। এক নম্বরে দেখো কোনটা কনস্ট্যান্ট, n কনস্ট্যান্ট, তাহলে A বাই L হবে, n কনস্ট্যান্ট, L ভ্যারিস A বাই L। দু নম্বরে স্মল n কনস্ট্যান্ট, L ভ্যারিস কি হবে আর স্কয়ার L। ব্যাস, আমাদের কাজ শেষ, এখন L1/L2 শুধু করব। হ্যাঁ দেখো, এটার ক্ষেত্রে L ভ্যারিস A মানে পাই আর স্কয়ার, রেডিয়াস দিয়ে আনতে হবে তো, আর স্কয়ার বাই L, তার মানে L1/L2 ইকুয়াল টু R1/R2 হোল স্কয়ার
ইন্টু L2 বাই L1 এইটা। হ্যাঁ, R1 বাই R2 এটা হাফ স্কোয়ার ইন্টু 2, তার মানে L1 বাই L2 ইকুয়াল টু 1 বাই 2 অ্যান্সার। এবার এটা যখন টার্ন ডেন্সিটি কনস্ট্যান্ট L1 বাই L2 R1 বাই R2 হোল স্কোয়ার ইন্টু L1 বাই L2, তাহলে এটা 1 বাই 2 তার স্কোয়ার, আবার এটা 1 বাই 2, তার মানে L1 বাই L2 ইকুয়াল টু 1 বাই 8, এটা অ্যান্সার। হ্যাঁ, এবার ইনডিউসড ইএমএফ, ব্যাক ইএমএফ। ধরো এটা একটা সলিনয়েড, আমি কারেন্ট পাঠাচ্ছি, কারেন্ট পাঠালেই তো অপোজ করবে না, কারেন্ট ইনক্রিজ করলে বা ডিক্রিজ করলেই তবেই অপোজ করবে। আমি কারেন্ট ইনক্রিজ করছি মনে করো, এবার যখন কারেন্ট ইনক্রিজ করবো তোমরা একটা জিনিস খেয়াল করো তো, এটার মধ্যে ইএমএফ ইনডিউস হবে, ইএমএফ ইনডিউস হবে বলেই তো এই উল্টো দিকে একটা কারেন্ট দেওয়ার চেষ্টা করবে। এখানে ইনডিউস কারেন্ট যেটা, সেটা নিশ্চয়ই উল্টো দিকে হবে ইনডিউস কারেন্ট। ইনডিউস কারেন্ট দেওয়া মানে হচ্ছে ইনডিউস ইএমএফ হচ্ছে বলে ইনডিউস কারেন্ট দিচ্ছে। এই যে ইনডিউস ইএমএফ যেটা আমাদের অ্যাপ্লাইড কারেন্টের উল্টো দিকে কারেন্ট দিচ্ছে, যে এই ইনডিউস ইএমএফটাকে বলি আমরা ব্যাক ইএমএফ, অনেক সময় বলি অপোজিট ডিরেকশনে এই ইএমএফটা হয়, সেই জন্য ইনডিউস ইএমএফ কে আমরা ব্যাক ইএমএফ ও বলি। এই ইনডিউস ইএমএফটা কত, একটা সলিনয়েড বা যার এল আছে, মানে সেলফ ইন্ডাকটেন্স আছে, সেখানে ইনডিউসড ইএমএফ কত হবে। দেখো খুব সহজ কথা, আমরা তো লেন্স ল বা ফ্যারাডে ল জানি, ওখান থেকে আমরা পেয়ে যাব। দেখো ফাই ইজ ইকুয়াল টু এল আই না, কোনো একটা কয়েলের কারেন্ট আই যদি হয়, কোনো মুহূর্তের কারেন্ট আই, সেই সময় তার ফাই হচ্ছে এল ইন্টু আই। এইবার ইনডিউসড ইএমএফ যখন আমাকে বলবে, আমরা জানি ফ্যারাডে আমাদের বলে দিয়েছে ইনডিউসড ইএমএফ কত হবে, আর লেন্স তো আমাদের তার ডিরেকশনও বলে দিল। ইনডিউসড ইএমএফ ইকুয়াল টু মাইনাস ডি ফাই বাই ডিটি না, হ্যাঁ, তাহলে ইকুয়াল টু ফাই এর জায়গায় তুমি বসাও মাইনাস ডি ডিটি অফ ফাই, ফাই মানে এল ইন্টু আই, একটা কয়েলের এল কনস্ট্যান্ট, এলটাকে তো আমি বাইরে নিয়ে চলে আসতে পারি, ইকুয়াল টু মাইনাস এল ডি আই বাই ডিটি। এইটাই, এই যে মাইনাস এলো, তার মানে এই জন্য এটাকে আমরা বলছি ব্যাক ইএমএফ। দেখো টাইমের রেসপেক্টে যদি আই চেঞ্জ হয়, রেট অফ চেঞ্জ অফ কারেন্ট ইন্টু এল, এটা হচ্ছে ব্যাক ইনডিউস ইএমএফ। আচ্ছা, ম্যাগনিটিউড নিয়ে আমাদের লাগবে বেশি নিউমেরিক্যালে, তখন আমরা এল ডিআই ডিটি লিখবো শুধুমাত্র ম্যাগনিটিউড যখন বলবে। আমরা নিউমেরিক্যালের ক্ষেত্রে ডিরেকশন তো আমরা লেন্স ল থেকে ফাইন্ড করে নিব, ইনডিউস ইএমএফ এর ম্যাগনিটিউড তাহলে এল ইন্টু ডিআই ডিটি। আই যখন ইনক্রিজ করবে তখন ইনডিউস ইএমএফ উল্টো দিকে, আই যখন ডিক্রিজ করবে তখন ইনডিউস ইএমএফ আবার সেম ডিরেকশনে, ডিক্রিজ করলে কারেন্ট সেম ডিরেকশনে হয়, এটাকেই বলছি আমরা ইনডিউস ইএমএফ। দেখো এটার উপরেই প্রবলেম, কারেন্ট ইন এ কয়েল changes from 10 ampere to 20 ampere in 5 seconds. If coefficient of self induction is 10 to the power minus 2 Henry, then find induced EMF. আমরা ম্যাগনিটিউডটাই বার করি, এখানে ডিরেকশনের ব্যাপার নাই। ইনডিউসড ইএমএফ সেলফ ইন্ডাকশনের কারণে E ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি। আচ্ছা, তুমি এটাকে না এল ইন্টু ডিআই মানে তো আই এর চেঞ্জ, I2 মাইনাস I1 লিখতে পারো, বাই টাইম এইভাবেও করতে পারো, ভাবতে পারো। ডিআই মানে কি, চেঞ্জ অফ কারেন্ট। তাহলে দেখো এল এর ভ্যালু এটা 10 টু দি পাওয়ার মাইনাস 2, কারেন্ট দেখো ছিল কত 10 অ্যাম্পিয়ার, হলো কত টাইমে, সব দেওয়া আছে, 20 মাইনাস 10 বাই 0.5, এত ইনডিউস ইএমএফ মানে হচ্ছে ভোল্ট, তার মানে E ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, আর এখানে দাঁড়াচ্ছে আমাদের 10 বাই 0.5, 10 বাই 0.5 মানে 5 বাই 10 হচ্ছে, তার মানে 10 স্কোয়ার আর 10 টু দি পাওয়ার মাইনাস 2 মানে 1 বাই 5ই থাকে, 1 বাই 5 ভোল্ট, 1 বাই 5 ভোল্ট মানে 0.2 ভোল্ট। এটাই হচ্ছে ইনডিউসড ইএমএফ এর ম্যাগনিটিউড, হলো। নেক্সট, ইফ L of a coil is 5 Henry, then find induced EMF if current increasing at the rate
2 অ্যাম্পিয়ার পার সেকেন্ড, দেখো 2 অ্যাম্পিয়ার পার সেকেন্ড ডিআই বাই ডিটি না, ইউনিট দেখেই তো বোঝা যায় এটাই ডিআই বাই ডিটি। ইনক্রিজিং রেট হচ্ছে এটা, সেকেন্ড নম্বরে কারেন্ট ডিক্রিজিং এট দ্য রেট 2 অ্যাম্পিয়ার পার সেকেন্ড, দেখো সে 2 অ্যাম্পিয়ার পার সেকেন্ড ডিক্রিজ করছে। এটার জন্য আমি প্লাস মাইনাস এবার কিন্তু আমি নিব, কারণ যেহেতু একই কোশ্চেনে ইনক্রিজিং ডিক্রিজিং বলা ইএমএফ ইকুয়াল টু মাইনাস, এবার আমরা নিচ্ছি এল ডিআই ডিটি, ম্যাগনিটিউড নিচ্ছি না, প্লাস হলে প্লাস নিব, মাইনাস হলে মাইনাস নিব, কারণ এখানে কোশ্চেনে ওইভাবে আছে, দুটোই আছে। হ্যাঁ, তাহলে 1 নম্বরের অ্যান্সার ইনডিউসড ইএমএফ ইজ ইকুয়াল টু মাইনাস এল, এল কত 5 হেনরি, ইনটু ইনক্রিজিং রেট মানে হচ্ছে ডিআই ডিটি পজিটিভ, কত পজিটিভ 2, মাইনাস 10 ভোল্ট, 1 নম্বরের অ্যান্সার। এবার 2 নম্বরের অ্যান্সার কি হবে, ইকুয়াল টু এল এর ভ্যালু বসাও মাইনাস 5 ইন্টু ডিআই ডিটি ডিক্রিজিং মানে হচ্ছে মাইনাস 2, এবার প্লাস 10 ভোল্ট হচ্ছে, তাহলে দুটো অ্যান্সার হয়ে গেল। তারপরে ইন্ডাক্টর বিহেভিয়ার অ্যাজ ব্যাটারি, ইম্পর্টেন্ট, দেখো এখানে একটু বুঝতে হবে ব্যাপারটা কি, এখান থেকে প্রবলেম আসে। ইন্ডাক্টর মানে হচ্ছে যার ইন্ডাকটেন্স আছে, লং সলিনয়েডকে আমরা একটা লং সলিনয়েডকে ইন্ডাক্টর বলি। এটা একটা ইন্ডাক্টর মনে করো, এর মধ্যে যদি কারেন্ট পাঠাচ্ছ আই, সাপোজ আই কারেন্ট পাঠাচ্ছ, শুধুমাত্র আই যদি কনস্ট্যান্ট কারেন্ট পাঠাই, ও কোনো বাধা দেবে? ব্যাক ইএমএফ তৈরি হবে কনস্ট্যান্ট হলে কারেন্ট না। তাহলে আই যদি কনস্ট্যান্ট হয়, 1 নম্বর কেস, যদি আই কনস্ট্যান্ট হয় তাহলে ইনডিউসড ইএমএফ কিন্তু 0। এবার আই যদি ভ্যারিয়েবল হয়, আই যদি ইনক্রিজ করে অর ডিক্রিজ করে, আই যদি বাড়ানো হয় বা কমানো হয়, তুমি ফার্স্ট ইনডিউসড ইএমএফ এর ম্যাগনিটিউড বার করবে এল ডিআই বাই ডিটি করে, জাস্ট ম্যাগনিটিউড, ডিআই ডিটিও পজিটিভ দেবে, ই বার করলাম। এবার ডিরেকশনটা আমাদের বুঝতে হবে, ইফ আই ইনক্রিজিং, এই যে সলিনয়েড আই মনে করে এই দিকে, আই বাড়ালে এই আইটা বাড়ানো হচ্ছে একটা রেটে, ইনডিউস কারেন্ট কোন দিক থেকে কোন দিকে দিবে, এদিক থেকে এদিকে দিবে, তাহলে ইনডিউস কারেন্ট দিচ্ছে মানে কি এই সলিনয়েডটা একটা ব্যাটারির মতো বিহেভ করবে, সেই ব্যাটারির পজিটিভ পোল কোন দিকে থাকবে, কারেন্ট যেদিকে বের হয় সেদিকে পজিটিভ পোল, তাহলে দেখো এইটা একটা ব্যাটারির মতো বিহেভ করবে যার পজিটিভ এই দিকে, তাহলে কারেন্ট যখন ইনক্রিজ করবে তখন এই দিকটায় পজিটিভ, এই দিকটায় নেগেটিভ, কারণ ইনডিউস কারেন্ট স্মল আই তো এই দিকে। ইফ আই ডিক্রিজেস, আই আমি এই দিকেই পাঠাচ্ছি কিন্তু আই কে ডিক্রিজ করা হচ্ছে, ইনডিউস কারেন্ট কোন দিকে হবে, সেম ডিরেকশনে হবে না ইনডিউস কারেন্ট, কারেন্ট এইদিকে বেরোচ্ছে, তাহলে পজিটিভ কোন দিকে চলে আসবে, এবার ডান দিকে পজিটিভ চলে আসবে। এবার এটাও একটা ব্যাটারির মতো বিহেভ করবে যার পজিটিভ থাকবে রাইট সাইডে, এইদিকে পজিটিভ ওদিকে নেগেটিভ, তার মানে এইটা এদিকে পজিটিভ এইদিকে নেগেটিভ। তাহলে দেখো একটা ইন্ডাক্টর ব্যাটারির মতো বিহেভ করছে, ইএমএফ তৈরি হচ্ছে, ব্যাটারি তো হবেই, কারেন্ট ইনক্রিজিং আর ডিক্রিজিং এর উপর ডিপেন্ড করে এই ব্যাটারির এই সেলের পোল ঠিক করতে হবে আমাদের, আর এই ইএমএফ এর ভ্যালুটা কত হবে, এই সেলের ইএমএফ কত সেইটাই হচ্ছে এটা, এই সেলটার ইএমএফ কত যদি বলে এটা, এই সেলের পজিটিভ পোল কোন দিকে, এইদিকে, নেগেটিভ এটার নেগেটিভ পোল এইদিকে, ইনডিউসড ইএমএফ কত মানে ইএমএফটা কত ওই ব্যাটারিটার, ব্যাটারির ইএমএফ এটা, তাহলে ব্যাটারির ইএমএফ বার করার জন্য এটাই ফর্মুলা, আর ডিরেকশন আমরা দেখবো কারেন্ট বাড়ছে না কমছে সেই অনুযায়ী আমাদের ডিরেকশন নিব, বুঝতে পারছো, ক্লিয়ার হচ্ছে তো? বলো, সিম্পল একটা প্রবলেম, এটার এল হচ্ছে 5 হেনরি, এটার কারেন্ট ডিআই ডিটি বাড়ানো হচ্ছে at the rate 50 মিলি অ্যাম্পিয়ার পার সেকেন্ড, 500 করে দিই, তাহলে এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট, ভিএ মাইনাস ভিবি কত, পোটেনশিয়াল ডিফারেন্স এ পয়েন্ট আর বি পয়েন্টের, তাহলে ইন্ডাক্টরটার ইন্ডাকটেন্স হচ্ছে 5 হেনরি, এর মধ্যে দিয়ে কারেন্ট ইনক্রিজ করা হচ্ছে 500 মিলি অ্যাম্পিয়ার পার সেকেন্ড, তাহলে
ভিএ মাইনাস ভিবি কত? ডায়াগ্রাম থেকে আমরা ঠিক করে নিব পোলারিটি। আই এর ডিরেকশনটা তোমাকে দিয়ে দিতে হবে। আই এদিকে যাচ্ছে সাপোজ, হ্যাঁ, তাহলে আই বাড়ছে, তাহলে এটা যে ব্যাটারির মতো বিহেভ করবে তার পজিটিভ কোন দিকে থাকবে? লেফটে থাকবে। গুড, তাহলে এদিকে পজিটিভ, এদিকে নেগেটিভ। তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। হায়ার পোটেনশিয়াল পয়েন্ট তাহলে এ, লোয়ার পোটেনশিয়াল পয়েন্ট তাহলে বি। ইনডিউসড ইএমএফ বার করে নাও। ইনডিউসড ইএমএফ এর ম্যাগনিটিউড আর কি, ম্যাগনিটিউড বার করবে কিন্তু এল ডি আই বাই ডিটি। এখানে ইনক্রিজিং হোক ডিক্রিজিং হোক তুমি পজিটিভ ভ্যালু নিবে। এল কত? 5। আর ডিআই ডিটি কত? 500 মিলি অ্যাম্পিয়ার। 500 মিলি অ্যাম্পিয়ার মানে কি? হাফ বোধহয় না? 500 কে 1000 দিয়ে ডিভাইড করলে অ্যাম্পিয়ার হবে, তো আমরা হাফ অ্যাম্পিয়ার পার সেকেন্ড। আমি এটাকে একটু সেপারেট করে দিই। তাহলে কত হলো? 2.5 ভোল্ট। পোটেনশিয়াল ডিফারেন্স 2.5 ভোল্ট। হ্যাঁ, এখন বোঝো এখানে পোটেনশিয়াল ডিফারেন্স 2.5 ভোল্ট। এবার তোমাকে ঠিক করতে হবে হায়ার পোটেনশিয়াল কোনটা, এ। তাহলে এটা ভিএ মাইনাস ভিবি 2.5 হবে নাকি ভিবি মাইনাস ভিএ 2.5 হবে? ভিএ মাইনাস ভিবি হবে, হায়ার পোটেনশিয়াল তো এ। আর ভিবি মাইনাস ভিএ বললে কত বলবো আমরা? মাইনাস 2.5 বলবো। তাহলে ভিএ মাইনাস, কারণ এটা হায়ার পোটেনশিয়াল, তাহলে মানে ভিএ মাইনাস ভিবি হচ্ছে এখানে 2.5 ভোল্ট। বুঝতে পারছো? হ্যাঁ, তারপর বলো, এটা একটা রেজিস্ট্যান্স, কারেন্ট এইদিকে যাচ্ছে। হায়ার পোটেনশিয়াল পয়েন্ট কোনটা? এইদিকে না এইদিকে? হ্যাঁ, এইদিকে। রেজিস্ট্যান্স সবসময় হায়ার পোটেনশিয়াল লোয়ার পোটেনশিয়াল কারেন্ট যায়, তাহলে এখানে কারেন্টের ডিরেকশন তোমাকে দেখতে হবে কোন দিকে কারেন্ট যাচ্ছে। বুঝতে পারছো? ইন্ডাকটেন্সের ক্ষেত্রে হায়ার পোটেনশিয়াল কি দিয়ে দেখবো? ডিআইডিটি দেখবো, বাড়ছে না কমছে। একটা সেল যদি থাকে তার হায়ার পোটেনশিয়াল তুমি দেখলেই বুঝতে পারবে, এটা পজিটিভ সাইড, এটা নেগেটিভ সাইড। এখন তিনটার যদি কম্বিনেশন দেওয়া যায়, সবার হায়ার পোটেনশিয়াল লোয়ার পোটেনশিয়াল আমরা ফাইন্ড করে নিতে পারবো, আর দুই এন্ডের পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে পারবো, কোনো অসুবিধা নেই। একটা ওপেন লুপের ক্ষেত্রে কারশফ ল অ্যাপ্লাই করবো। বুঝতে পারছো? আচ্ছা, তোমাকে যদি বলি ধরো এটা 5 ভোল্টের একটা ব্যাটারি, এর সঙ্গে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, মনে করো 2 ওহম। মনে করো কারেন্ট যাচ্ছে এইদিকে 3 অ্যাম্পিয়ার। তাহলে এ পয়েন্ট আর বি পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স ভিএ মাইনাস ভিবি কত? কিভাবে করা হয়েছিল আমি আবারও মনে করাচ্ছি। এ পয়েন্ট থেকে তুমি স্টার্ট করবে মুভ করা। এ পয়েন্টের পোটেনশিয়াল ভিএ, আমি ব্যাটারি যখন ক্রস করবো হায়ার থেকে লোয়ারে আসছি, তাহলে মাইনাস হবে। মাইনাস কত হবে? 5 ভোল্ট। রেজিস্ট্যান্স আমি দেখবো এবার কারেন্ট কোন দিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে, তার মানে আবারও আমি লোয়ারের দিকেই যাচ্ছি, মুভ করে যাচ্ছি। এর থেকে বের দিকে আমি মুভ করবো। 5 আর 6 11 ভোল্ট, তাই না? বুঝতে পারছো? বেসিক এটা একদম। তাহলে আমরা পরের প্রবলেম করার জন্য রেডি, তাই তো? পারবো তো নাকি? The network shown in the figure is a part of a complete circuit. একটা কমপ্লিট সার্কিটের একটা পার্ট। If at a certain instant the current I is 5 ampere, এখানে 5 ampere কারেন্ট যাচ্ছে এইভাবে, 5 ampere, and is decreasing at a rate 10 to the power 3 ampere per second. DIDT ডিক্রিজ করছে 10 to the power 3 ampere per second রেটে। ঠিক আছে? Then find VB minus VA. VB minus VA কত হবে? রেজিস্ট্যান্স আছে, একটা সেল আছে, একটা ইন্ডাক্টর আছে। সবার আগে আমরা পোলারিটি দেখে নিই। পোলারিটি রেজিস্ট্যান্সের কোন দিকে পজিটিভ মানে হায়ার পোটেনশিয়াল, কোন দিকে লোয়ার পোটেনশিয়াল। কারেন্ট কোন দিকে যাচ্ছে? রেজিস্ট্যান্সের মধ্যে এদিকে। কারেন্ট দেখে আমরা এদিকে বলবো হায়ার পোটেনশিয়াল, এদিকে লোয়ার পোটেনশিয়াল। রেজিস্ট্যান্সের গেল। সেলের তোমরা তো জানোই, এটা সেলের ক্ষেত্রে এদিকে মাইনাস, এদিকে প্লাস। এইবার আমাদের ইন্ডাক্টরের ক্ষেত্রে এই দিকটা প্লাস না এই দিকটা মাইনাস, এইটা কি করে আমরা ডিসাইড করব? কারেন্ট ইনক্রিজিং না ডিক্রিজিং? কারেন্ট ডিক্রিজ করা হচ্ছে, কারেন্ট ডিক্রিজ করলে কোন দিকে? হ্যাঁ, গুড, এদিকে হচ্ছে প্লাস, এদিকে মাইনাস। ইনডিউস কারেন্ট এইদিকে দেবে তো, এটা এদিকে প্লাস এদিকে মাইনাস। আচ্ছা, এটার ইএমএফটা বার করে নাও, বাকিগুলো তো অসুবিধা নেই। ইএমএফ এর ম্যাগনিটিউডটা কত?
ইন্ডাক্টরের অ্যাক্রসে যে পোটেনশিয়াল ডিফারেন্স ইনডিউসড ইএমএফ যেটা ম্যাগনিটিউড এল ডিআই ডিটি ডিক্রিজ করুক আর ইনক্রিজ করুক তুমি ম্যাগনিটিউডই বের করবে। আর ডায়াগ্রাম থেকে আমরা ঠিক করে নিব তার পোলারিটি। এল এল কত 5 মিলি হেনরি 5 × 10⁻³ ডিআইডিটি কত 10⁻³ তার মানে 5 ভোল্ট ই হচ্ছে 5 ভোল্ট। এখন স্টার্ট করো মুভ করা দিক থেকে এদিকে বা এদিক থেকে এদিকে করতে পারো তোমার যা ইচ্ছে। ভিএ এখান থেকে এখানে পোটেনশিয়াল কম কতখানি কম কারেন্ট কত 5 অ্যাম্পিয়ার I × R 5 × 1 মাইনাস ভিএ মাইনাস 5 × 1 ঠিক লিখছি তো? আমরা কোথায় আছি এখন এখানে আছি এই পয়েন্টে ব্যাটারির আগে আছি। ব্যাটারিকে ক্রস করলে লোয়ার থেকে হায়ারে যাচ্ছি সেই জন্য +15 হবে। ব্যাটারি ক্রস করে চলে আসলাম এখানে। এখানে আসার পরেও লোয়ার থেকে হায়ারে যাচ্ছি তাহলে পজিটিভ হবে সেই পজিটিভটা কত সেটা কিন্তু আগে বের করে রাখছি আমি 5 ইকুয়াল টু বুঝতে পারছো ক্লিয়ার? তাহলে ভিএ 5 ক্যান্সেল +15 ইকুয়াল টু ভিবি ভিবি মাইনাস ভিএ ইকুয়াল টু 15 ভোল্ট। দেখো ভিবি মাইনাস ভিএ 15 ভোল্ট আসছে। অপশন কোনটা হচ্ছে এইটা হলো। এবার তোমাদের জন্য ছটাপট আমাকে অ্যান্সার বলবে 1 মিনিটের মধ্যে। ভিএ মাইনাস ভিবি 3 ওহম রেজিস্ট্যান্স 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে এটার সেলের 5 ভোল্ট আর এর 5 মিলি হেনরি 3 × 10⁻³ অ্যাম্পিয়ার পার সেকেন্ড ইনক্রিজ করছে অ্যাম্পিয়ারই আছে এটা। করো 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 একটা পড়লেই তো বোঝা গেল। শুধু এই চ্যাপ্টারের বিষয় না এটা রেজিস্ট্যান্স দিয়ে আসতে পারে রেজিস্ট্যান্স ব্যাটারি মানে এটা কারেন্ট ইলেকট্রিসিটি ওহমস ল ওই চ্যাপ্টারের প্রবলেমও আসতে পারে। কারো না কারো ভুল হচ্ছে এত দেরি করলে তো হবে না এই টাইমের মধ্যেই করতে হবে। হ্যাঁ ইনডিউস ইএমএফ এর ম্যাগনিটিউডটা কত এল ডিআইডিটি এল কত 5 মিলি হেনরি 5 × 10⁻³ ইন্টু 3 × 10⁻³ হ্যাঁ এত ভোল্ট এটা তো কেটেই যাচ্ছে 15 ভোল্ট এখানে। হ্যাঁ এবার মুভ করি এর থেকে ভিএ কারেন্ট এদিক থেকে এদিকে যাচ্ছে 3 × 2 মানে 6 ভিএ -6 এবার আবার এটাও -5 আর এটা ইনক্রিজ করছে জন্য পজিটিভ কোন দিকে এদিকে নেগেটিভ এদিকে তাহলে মাইনাস তাহলে আবার কত 15 ইকুয়াল টু ভিবি তাহলে ভিএ মাইনাস ভিবি 26 তাহলে 26 বাড়িতে করবে 5 অ্যাম্পিয়ার 1 ওহম 15 ভোল্ট 5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট কমছে 10⁻³ অ্যাম্পিয়ার পার সেকেন্ড। ভিবি মাইনাস ভিএ কত? নেক্সট এনার্জি স্টোরড ইন অ্যান ইন্ডাক্টর। ইন্ডাক্টর মানে সলিনয়েড। আচ্ছা সলিনয়েড এর মধ্যে দিয়ে তুমি যখনই কারেন্ট যখন বাড়াতে চাচ্ছ ও সবসময় অপোজ করে। তুমি ব্যাটারির থেকে যখন তুমি ব্যাটারির সুইচ যখন তুমি অন করবে তখনই কারেন্ট পাঠানো শুরু করবে তো সুইচ যখন অন করলাম কারেন্ট পাঠানো শুরু করবে আর ও কি করবে অপোজ করবে মানে অপোজিশনের এগেইনস্টে তোমাকে কারেন্ট কিন্তু ব্যাটারিকে সাপ্লাই করতে হচ্ছে। তাহলে সেই জন্য ব্যাটারিকে কিছুটা ওয়ার্ক করতে হচ্ছে। এই ওয়ার্কটা এখানে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর থাকবে এর মধ্যে। এই পোটেনশিয়াল এনার্জিকে বলি আমরা ম্যাগনেটিক এনার্জি। এই এনার্জি কত হয় সেটা আমরা এখন বার করব। তাহলে এনার্জি স্টোরড ইন অ্যান ইন্ডাক্টর বলো তো দেখি। দেখো পাওয়ারের ফর্মুলা কি পি ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই টাইম। ওয়ার্ক ডানে এখানে এনার্জি ইউ দিয়ে নাম দিলাম এনার্জিটাকে। তাহলে ডি ইউ ইকুয়াল টু আমরা কিন্তু লিখতে পারি পাওয়ার ইন্টু ডিটি। পাওয়ার মানে হচ্ছে ভোল্টেজ ইন্টু কারেন্ট। তাহলে ডিউ ইজ ইকুয়াল টু ভোল্টেজ মানে ই ইন্টু আই আই ইন্টু ই। পাওয়ার নিচেরটা সব পড়েছো ভি ইন্টু আই তে পাওয়ার হতো না সেটা ভি মানেই তো এখানে ই ই ইন্টু আই ইন্টু ডিটি। আচ্ছা ই মানে কত এখানে ই মানে হচ্ছে এর ম্যাগনিটিউড নাও এল ডিআই বাই ডিটি ইন্টু আই আবার ডিটি। দেখো ডিটি ডিটি ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে এল
আই ইন্টু ডিআই হচ্ছে, এটা ডিইউ ইকুয়াল টু। এখন আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি জিরো কারেন্ট থেকে ক্যাপিটাল আই কারেন্ট পর্যন্ত, তাহলে এনার্জি স্টোর আমরা পেয়ে যাব। ডিইউ কে ইন্টিগ্রেশন করো, এল আই ডি আই ইন্টিগ্রেশন হচ্ছে জিরো থেকে ক্যাপিটাল আই কারেন্ট পর্যন্ত আমরা বাড়াচ্ছি। জিরো যখন কারেন্ট তখন এনার্জি ছিল জিরো, যখন আই কারেন্ট তখন এনার্জি ক্যাপিটাল ইউ। ডিইউ এর ইন্টিগ্রেশন ইউ, এটা জিরো টু ইউ, আর এল বাইরে আসবে আই ডিআই, এর আই ডিআই এর ইন্টিগ্রেশন হচ্ছে আই স্কোয়ার বাই টু, তার লিমিট জিরো টু ক্যাপিটাল আই। এবার এখানে লেফট সাইডে ইউ ইকুয়াল টু এল, আপার লিমিট আই এর জায়গায় আপার লিমিট ক্যাপিটাল আই, আর লোয়ার লিমিট তো জিরো আছে, তার মানে হাফ আসবে, হাফ এল আই স্কোয়ার, এটাই আসবে, আমি ডাইরেক্ট ওটাই লিখি, হাফ এল আই স্কোয়ার। এটাকেই আমরা এনার্জি, পোটেনশিয়াল এনার্জি বা ম্যাগনেটিক এনার্জি আমরা বলবো। দিস ইজ দ্য এনার্জি stored in inductor as potential energy. It is called magnetic energy. বলো তো একটা ক্যাপাসিটরকে তুমি ভি ভোল্টেজে তুমি চার্জ যখন করছো, ক্যাপাসিটরের এনার্জি জানি কত হতো, হাফ সিভি স্কোয়ার হতো না? একই রকম দেখো, হাফ সিভি স্কোয়ার হাফ এল আই স্কোয়ার। এটা ইলেকট্রিক এনার্জি, এটা ম্যাগনেটিক এনার্জি আমরা বলছি, বুঝতে পারছো? আচ্ছা, ক্যাপাসিটরের ক্ষেত্রে এনার্জি ডেনসিটি বলে একটা টার্ম ছিল। দেখো এনার্জি ডেনসিটি ইউ, স্মল ইউ ইকুয়াল টু, এটা ছিল হাফ এপসাইলন নট ই স্কোয়ার। ক্যাপিটাল ইউ হচ্ছে হাফ সিভি স্কোয়ার। ক্যাপিটাল ইউ মানে হচ্ছে এনার্জি, আর স্মল ইউ মানে হচ্ছে এনার্জি ডেনসিটি, এনার্জি পার ইউনিট ভলিউম। এখানেও এনার্জি ডেনসিটি এই টার্মটা আছে। এনার্জি ডেনসিটি মানে হচ্ছে ম্যাগনেটিক এনার্জি, অ্যাকচুয়ালি ম্যাগনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম, এটাকেই আমরা বলছি এনার্জি ডেনসিটি। দেখো একটা ইন্ডাক্টর, এটা লেন্থ এল, এরিয়া ক্রস সেকশন সাপোজ এ, তাহলে এর এনার্জি ডেনসিটি কত হবে? এনার্জি ডেনসিটি তাহলে আমরা লিখছি অবশ্যই ম্যাগনেটিক এনার্জি স্মল ইউ, স্মল ইউ এমও দিতে পারো ম্যাগনেটিক, আর ওটা ইলেকট্রিক ইউই, স্মল ইউ এম ম্যাগনেটিক এনার্জি ডেনসিটি। এনার্জি বাই ভলিউম, এনার্জিকে ভলিউম দিয়ে ডিভাইড করলে এনার্জি ডেনসিটি হবে, এনার্জি তো হাফ এল আই স্কোয়ার বাই ভলিউম এ ইন্টু স্মল এল, লেন্থ হচ্ছে স্মল এল, ক্যাপিটাল এল লেখা হচ্ছে এখানে সেলফ ইন্ডাকটেন্স কে। তাহলে ইউ এম আমাদের দাঁড়াচ্ছে, সামনে তো হাফ আছেই, ইন্ডাক্টরের সেলফ ইন্ডাকটেন্স মানে সলিনয়েডের সেলফ ইন্ডাকটেন্স মিউ নট এন স্কোয়ার এ বাই এল, তাই ছিল না? আচ্ছা, সঙ্গে আই স্কোয়ার আছে লিখলাম, নিচে এ আছে একটা, আবার এল আছে, তাহলে এল স্কোয়ার হলো, ঠিক আছে? এল এর ভ্যালুটা লেখা হলো মিউ নট এন স্কোয়ার এ বাই এল, নিচে আরেকটা এল থাকার জন্য নিচে এল স্কোয়ার হয়ে গেল, বুঝতে পারছো স্টেপ? তাহলে ইউ এম হাফ, এ ক্যান্সেল হচ্ছে, এ ক্যান্সেল হচ্ছে, হলো হাফ মিউ নট এন স্কোয়ার আই স্কোয়ার বাই এল স্কোয়ার, না এটা তো? আচ্ছা, তোমরা একটু দেখো আমি কি করি, আমি মিউ নট স্কোয়ার করে দিলাম, এন বাই এল হোল স্কোয়ার করলাম, আই স্কোয়ার করলাম, নিচে একটা মিউ লিখলাম, দেখো তো লিখতে পারি কিনা। কি করলাম আমি আসলে, উপরে মিউ ছিল আমি মিউ স্কোয়ার করলাম, নিচে একটা মিউ দিয়ে দিলাম, আর বাকি তো একই রাখলাম। তাতে কি হলো, কেন করলাম? করলাম হচ্ছে এটা হাফ, নিচে মিউ নটটাকে আমি রাখলাম, এই দুটো লিখলাম আমি, এবার রইলো আমাদের মিউ নট স্মল এন আই তার স্কোয়ার, আর এটাই তো আমরা বলি বি।
তার মানে আমাদের এনার্জি ডেন্সিটি, ম্যাগনেটিক এনার্জি ডেন্সিটি v²/2μ0, এটা হচ্ছে ম্যাগনেটিক এনার্জি ডেন্সিটি। দেখো ইলেকট্রিক এনার্জি ডেন্সিটি ½ε0 স্কোয়ার, একই রকমই ফর্মুলা। এটাকে আমরা ইলেকট্রিক এনার্জি বলি, এটাকে আমরা ম্যাগনেটিক এনার্জি বলি। হ্যাঁ, এই ম্যাগনেটিক এনার্জি আমাদের পরে লাগবে। ঠিক আছে, শেষ তাহলে আজকে এখানেই থাকবে।